মিডল ক্লাস মানুষের স্যালারিটা হয় পূর্ণিমা চাঁদের মতো, যা মাসের শুরুতে একবার আসে আর আস্তে আস্তে কমতে কমতে মাত্র 15 দিনের মধ্যে সব শেষ হয়ে যায়। যদিও আকাশের চাঁদ আবার ধীরে ধীরে বড় হয়, কিন্তু আমাদের টাকা একবার যদি শেষ হয়ে যায় তাহলে আগামী 15 দিন পর্যন্ত কষ্ট করে ধার দেনা করে বা যা থাকে তা দিয়ে কোনো রকম চালাতে হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এমন কোনো উপায় আছে কি যাতে টাকা কমার বদলে বাড়তে থাকে এবং এত বেশি বাড়ে যেসব দরকার মিটে গেল আমরা আরাম করে চলতে পারি? তাহলে বলি, ওয়ারেন বাফেট বলেছেন, বড়লোক হতে গেলে অন্যের চেয়ে বেশি স্মার্ট হতে হয় না, শুধু অন্যের চেয়ে বেশি ডিসিপ্লিন হতে হয়। মানে যদি ছোট ছোট খরচ কমিয়ে টাকা ইনভেস্ট করার দিকে মন দিই তাহলে কয়েক বছরের মধ্যেই আমরা বড়লোক হতে পারি। এই ম্যাজিকের নামই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। আর ঠিক এই কম্পাউন্ডিং এর জাদু দেখেছিল সুরাজ আর রাকিব। রাহুল, সুরাজ আর রাকিব তিনজন বন্ধু ছিল। তারা দিল্লি থেকে বোম্বাই আসে চোখে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে। তাদের সবারই ছিল ভালো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর ছিল বড়লোক হওয়ার ইচ্ছা। শুরু থেকেই সুরাজের ইচ্ছা ছিল রিয়েল এস্টেট নিয়ে কিছু করা, রাকিবের মন পড়েছিল স্টক মার্কেটে, আর রাহুলের শুধু একটা ইচ্ছে, লাক্সারি লাইফ বানানো। রাহুল চাইতো সবকিছু তাড়াতাড়ি পেতে। ভাগ্যের জোরে তিনজনের মধ্যে প্রথম জব পায় রাহুল। তার স্যালারি ছিল প্রতি মাসে 30,000 টাকা। এরপর রাহুল ঠিক করলো বোম্বাইয়ে নিজের সব স্বপ্ন পূরণ করবে। পার্টি, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো সবকিছুতেই সে মেতে উঠলো। প্রতি মাসে সে এই মজা করতো। 23 বছর বয়সে রাহুল নিজেকে মনে করতো বুদ্ধিমান আর ইন্ডিপেন্ডেন্ট। তার কোনো সংসারের দায়িত্ব ছিল না। তাই রাহুল সুরাজ আর রাকিবের সাথে না থেকে একাই থাকার সিদ্ধান্ত নিল। সে একা একটা রুম ভাড়া নিল আর সেই রুমের ভাড়া ছিল 13,000 টাকা। রুমটা তার অফিসের একদম কাছেই ছিল। ওদিকে রাকিব আর সুরাজ থাকতো ওল্ড পানভেলে, যেখানে ঘর ভাড়া ছিল অনেক কম। সুরাজের শুরু থেকে রিয়েল এস্টেট নিয়ে আগ্রহ ছিল। বোম্বাই এসে প্রথম 3-4 মাস সুরাজের কোনো জব ছিল না। সে বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের খরচ চালাতো। কিন্তু সুরাজ শুধু চাকরি করছিল না, ও পানভেল আর নবী বোম্বাই প্রপার্টি মার্কেটও গভীরভাবে স্টাডি করছিল। 2009 সালে 23 বছরে সুরাজ দিন কাটাতো মাত্র 10 টাকা চা আর বড়া পাও খেয়ে। আর এতটা রিয়েল এস্টেট সম্পর্কে জ্ঞান সংগ্রহ করেছিল যে তখন তার দরকার ছিল শুধু একটা বড় খবর আর কিছু টাকা। একদিন সে জানতে পারলো আগামী 10-15 বছরের মধ্যে নবী বোম্বাই অনেক উন্নত হবে। এখানে মেট্রো ট্রেন আসবে আর পুরোনো পানভেলও উন্নত হবে। তারপর সুরাজ একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি পায়, যেখানে তার মাইনে ছিল মাত্র 15,000 টাকা। কিন্তু সেখানে সে অনেক ইনফরমেশন পেয়ে যেত। আর এরপর পানভেলের একটা প্রপার্টি পেয়ে যায় যেখানে কনস্ট্রাকশন শুরু হবে। এরপর সুরাজ তার বাবাকে ফোন করে অনুরোধ করে 15 লাখ টাকা দিতে প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য। সুরাজ বাবাকে কথা দেয়, বাবা আগামী 10 বছরের মধ্যে এখানে বিশাল উন্নতি হবে আর আমরা কয়েকটা জমি কিনে সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারবো। শুরুতে বাবাকে রাজি করানো সহজ ছিল না, কিন্তু অনেক বোঝানোর পর বাবা রাজি হলেন। 2011 সালে সেই প্রপার্টির কাজ শেষ হয়ে গেল। সাথে সাথে সেখানে শপিং মল আর স্কুলও তৈরি হলো। সুরাজ তখন তার প্রপার্টি রেন্টে দিয়ে দিল আর তার জমির দামও আস্তে আস্তে বাড়তে লাগলো। মাত্র 15 বছরের মধ্যে জমির দাম বেড়ে গেল অনেক, আর প্রপার্টির দাম দাঁড়ালো 31 লাখ টাকা। আর মাসে পেরে 20,000 টাকা ভাড়া আসতে লাগলো। সঙ্গে সঙ্গে তার চাকরিও প্রমোশন হতে লাগলো। এই গল্প শিখিয়ে দেয় সুরাজ আগে ফিউচার ইনকাম নিয়ে ভাবতো, তারপর খরচ করতো। এদিকে রাহুলের জীবন একেবারে পাল্টে গিয়েছিল। 2011 সালে 25 বছরের রাহুল বোম্বাই চকচকে লাইফস্টাইলে মুগ্ধ হয়ে গেল। সে ভাবনা চিন্তা না করেই বড় বড় খরচ করা শুরু করলো। 50,000 টাকা মাইনে পেয়ে 3 বছরের চাকরির পর সে অফিসের বন্ধুদের মতো সবকিছু করতে চাইলো। যখন বন্ধুরা গাড়ি কিনলো তখন রাহুলও গাড়ি কেনার প্ল্যান করলো। সে গাড়ির শোরুমে গেল আর একটা 8 লাখ টাকার গাড়ি পছন্দ করলো। কিন্তু তার কাছে এত টাকা ছিল না। ইএমআই নিয়ে গাড়ি কিনলো। এখন তার বাড়ির ভাড়া আর গাড়ির ইএমআই দুটোই মাসের শুরুতে কেটে যাচ্ছিল। রাহুল প্রতি মাসে 50,000 টাকা স্যালারি পেত আর তার মধ্যে 13,000 টাকা বাড়ি ভাড়া আর 12,000 টাকা গাড়ির কিস্তি, মানে 25,000 টাকা ফিক্স খরচ। গাড়ি চলে আসার পর রাহুলের কথাবার্তায় একটু স্টাইল চলে এলো। তখন তার মনে হলো লাইফে তো একজন লাইফ পার্টনার থাকা দরকার। কিছুদিন পরে রাহুলের জীবনে একজন সঙ্গী এলো আর তখন সে এমন ভাব দেখাতে শুরু করলো যেন তার কাছে অনেক টাকা আছে। পার্টি, এনজয়মেন্ট, লাক্সারি সবকিছুতেই রাহুল অনেক টাকা খরচ করতো। তার সঙ্গীও ভাবতো রাহুল সত্যি অনেক রিচ। সময় কাটতে লাগলো। রাহুল ভালো চাকরির খোঁজে জায়গা বদলাতেই থাকলো। তারপর সে বিয়ে করলো, পরিবার তৈরি করলো, সংসার শুরু করলো। কিন্তু পুরনো বন্ধুদের কথা মনে পড়লে সে ভাবতো আমি তো অনেক এগিয়ে গেছি, ওরা এখনো পুরনো জায়গায় আছে। 11 বছরের চাকরির অভিজ্ঞতার পর 36 বছর বয়সে সে এক জায়গায় চাকরি পেল যেখানে সে মাসে 1 লাখ টাকা আয় করতো। তখন তার মনে হলো এবার নিজের ফ্ল্যাট নেওয়া উচিত। রাহুল আর তার ওয়াইফ মিলে বোম্বাইয়ে সুন্দর একটা বাড়ি খুঁজতে লাগলো। শেষমেশ পানভেল এলাকায় একটা 3 বেডরুমের ফুলি ফার্নিশেড ফ্ল্যাট পছন্দ হলো। দাম 90 লাখ টাকা। কিন্তু 1 লাখ টাকার আয় দিয়ে তো এত দামি ফ্ল্যাট একেবারে কেনা সম্ভব না। তাই সে তার 20 লাখ টাকা সেভিং থেকে ডাউন পেমেন্ট দিল আর বাকি 70 লাখ টাকা লোন নিল। এখন তার ইএমআই দাঁড়ালো প্রায় 58,000 টাকা প্রতি মাসে। তবুও তারা খুব খুশি হয়েছিল। স্বপ্নের বাড়ি কিনে ফেলেছে। সব কাগজপত্র আর লোনের কাজ শেষ হওয়ার পর আসল ব্যাপারটা সামনে এলো। রাহুল জানতে পারলো যেই ফ্ল্যাট সে কিনেছে সেটা আসলে সুরাজের ছিল। ঠিক সেই সুরাজ যে 2011 সালে মাত্র 15 লাখ টাকায় ওই প্রপার্টি কিনেছিল। আর এখন 11 বছর পর 2022 সালে সেই সম্পত্তির দাম দাঁড়িয়েছে 90 লাখ টাকা। সুরাজ সেই ফ্ল্যাটটাই রাহুলকে বিক্রি করেছে বিশাল লাভে। আসলে তখনকার পানভেল
ছিল একদম সাধারণ একটা জায়গা, আর এখন পুরো এলাকা মডার্ন হয়ে গেছে। 2011 সালে সুরাজ যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই আজ তার লাইফ চেঞ্জ করে দিয়েছে। চাকরির পাশাপাশি ছোট ছোট বিনিয়োগও যে কত বড় রিটার্ন দিতে পারে সুরাজ সেটা প্রমাণ করেছে। সুরাজ তার জমানো টাকা দিয়ে রিয়েল এস্টেট অর্থাৎ জমি আর ফ্ল্যাটে ইনভেস্ট করছিল। এভাবে একটু একটু করে আজ তার নবী মুম্বাইতে 4টে প্রপার্টি আছে। এই 4টের একটা কিনেছিল রাহুল নিজেই। যখন রাহুল সুরাজের কথা শুনলো সে একদম হতবাক হয়ে গেল। সুরাজ তখন শান্তভাবে বলল, দেখ ভাই, গত 13 বছরে আমি 4টে প্রপার্টি কিনেছি। সুরাজ হেসে বলল, আমি ইনভেস্ট শুরু করেছিলাম যখন নবী মুম্বাই ডেভেলপ হচ্ছিল। রিয়েল এস্টেট এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে প্রপার্টির দাম বেড়েই চলে। প্রপার্টির দাম বাড়ার সাথে সাথে ভাড়াও বাড়ে, কারণ চারপাশে ডেভেলপমেন্ট হয়। মানে এখানে শুধু দাম বাড়ে না, ভাড়া থেকেও ইনকাম হয়। 36 বছর বয়সেই সুরাজের হাতে এত টাকা ছিল যে সে চাইলে আরামে রিটায়ার করতে পারত। তার তৈরি করা প্রপার্টি গুলো থেকেই আজ তার প্যাসিভ ইনকাম আসছে। ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন, যদি তুমি ঘুমানোর সময়ও টাকা না কামাও তাহলে তোমাকে সারা জীবন কাজ করতে হবে। রাহুলের অবস্থাও এখন অনেকটা একই রকম হয়ে গেছিল। দুজন কথা বলছিল, তখন হঠাৎ তাদের রাকিবের কথা মনে পড়ে গেল। রাহুল জিজ্ঞেস করলো, রাকিব কোথায়? এখনো কি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে? সুরাজ হেসে বলল, না ভাই, রাকিবটা একদম আলাদা লেভেলে চলে গেছে। সে প্রথমে 2 বছর একটা সাধারণ চাকরি করেছিল, তারপর চলে গিয়েছিল শেয়ার মার্কেটে কাজ করতে এবং এখন সেখানেই ভালোভাবে সেটেল। সুরাজ বলল, চল রাকিবকেও ডাকি। ওরা একটা হোটেলে বসে রাকিবের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর রাকিব তার গাড়ি থেকে নেমে এলো। অনেকদিন পর 3 বন্ধু একসাথে দেখা করে দারুণ খুশি হলো। রাকিবকে এত সিম্পল দেখে রাহুল মজা করে বলল, ভাই কেমন চলছে? কিছু কামাই টামাই হয়েছে নাকি? রাকিব হেসে বলল, ভাই আর মাত্র 5 বছর, তারপর আমি রিটায়ার করব। রাহুল মনে মনে ভাবলো, একজন তো ইতিমধ্যে রিটায়ার করেছে আর একজন 5 বছরের মধ্যে করবে, আর আমি আগামী 20 বছর শুধু ইএমআই দিয়েই কাটাবো। এই ভেবে একটু লজ্জা পেয়ে রাহুল জিজ্ঞেস করলো, ভাই কোথাও কি লটারি টটারি লাগলো নাকি? এবার রাকিব তার আসল গল্প বলতে শুরু করলো। রাকিব বলল, কোনো লটারি লাগেনি ভাই, আমি সেভিং করছি আর কম্পাউন্ডিং এর নিয়ম মেনে চলেছি। এখন অবস্থা এমন যে আর 4 বছরের মধ্যে আরামে রিটায়ার করব। রাকিব বলল, আমি প্রথম চাকরি পেয়েছিলাম একটা ট্রেডিং কোম্পানিতে। সেখানে আমি আইনি টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম। কাজ ছিল আলাদা, কিন্তু পাশাপাশি স্টক মার্কেট সম্পর্কেও অনেক কিছু শিখেছিলাম। 25,000 টাকার মাইনেতে একটু একটু করে সেভ করে আমি ইনভেস্ট করতে শুরু করি। আমি যেভাবে টাকা জমাতাম সেটা একটা নিয়ম মেনে, নাম ছিল 50-30-20 রুল। মানে আমার 25,000 টাকার 50% খরচ হতো দরকারি জিনিসে, যেমন খাবার, বাড়ি, ইলেকট্রিসিটি। 30% দিতাম নিজের পছন্দের জন্য, আর বাকি 20% মানে প্রায় 5,000 টাকা আমি রাখতাম ফিউচার ইনভেস্টমেন্টের জন্য। আমি ঠিক করলাম এই টাকা ইন্ডেক্স ফান্ডে এসআইপি করব। ভারতে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সাধারণত বছরে 10 থেকে 12% রিটার্ন দেয়। এই বছরের মধ্যে আমি বুঝে গেলাম স্টক মার্কেট আসলে কিভাবে চলে। 5 বছর টাকা ইনভেস্ট করার পর আর স্টক মার্কেটের অভিজ্ঞতা থেকে আমার চোখ খুলে গেল। আমি বুঝলাম যদি আমি বেশি টাকা কামাতে যাই আর আগে ভাগে রিটায়ার হতে চাই তাহলে শুধু চাকরি করলেই হবে না, বিজনেস শুরু করতে হবে আর ইনভেস্ট করতে হবে। তাই আমি অফিসের কাজের পাশাপাশি একজন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতাম। 28 বছর বয়সে যখন অনেকেই বুঝতে পারে না ইউপিএসসি করবে না চাকরি করবে, আমি তখন একসাথে 3টে কাজ করছিলাম আর টাকা কামাচ্ছিলাম। প্রতি মাসে আমার ইনকাম ছিল প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। তারপর রাকিব বলল, সে 5 বছর ধরে যে এসআইপি করছিল সেই টাকা সে তুলে নিল আর নিফটি 50 ইন্ডেক্স ফান্ড থেকে প্রায় 10% রিটার্ন সহ সে পেয়েছিল প্রায় 4,92,000 টাকা। এই টাকায় সে আর 8,000 টাকা যোগ করে 5 লাখ টাকা ইনভেস্ট করে দিল এক নতুন স্টকে, যেখান থেকে সে প্রতি বছর গড়ে 17% রিটার্ন পাচ্ছিল। আর 10 বছর পরে তার হাতে কত টাকা থাকবে তা তুমি নিজেই দেখতে পারো। কিন্তু রাকিব জানতো যদি আগে রিটায়ার হতে চাই তাহলে এটুকু টাকা যথেষ্ট না। তাই সে আবার এসআইপি শুরু করলো নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে, কিন্তু এবার আর 5,000 টাকা না। এবার সে ঠিক করলো বড় অঙ্কে ইনভেস্ট করবে। তার টার্গেট ছিল 10 থেকে 12 বছরে 1 কোটি বা 1.5 কোটি টাকা জমানো, তারপর শান্তিতে রিটায়ার হওয়া। এই জন্য সে ঠিক করলো তার মাসে 1,20,000 টাকা ইনকাম থেকে 30,000 টাকা ইনভেস্ট করবে প্রতি মাসে। আর সে মানতে লাগলো রুল অফ 732। এই রুল বলে যদি তুমি প্রতি বছর তোমার ইনভেস্টমেন্টে 10% হারে গ্রো পাও তাহলে প্রথম 7 বছরে তোমার হাতে থাকবে 50 লাখ টাকা, তারপর মাত্র 3 বছরে আরো 50 লাখ টাকা যোগ হবে, আর শেষ 50 লাখ টাকা পেতে মাত্র 2 বছর লাগবে। রাকিব তার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ঠিক করেছিল 30,000 টাকা প্রতি মাসে আর হিসেব করে দেখেছিল এই নিয়ম তার প্ল্যানে একদম পারফেক্ট ছিল। তুমি দেখতে পারবে 7 বছরে 50 লাখ, 10 বছরে 1 কোটি, 12 বছরে 1 কোটি প্লাস। আর রিটায়ার করার সময় তার কাছে ছিল 25 লাখ টাকার স্টক পোর্টফোলিও, যেখান থেকে সে ডিভিডেন্ড পাচ্ছিল। কিন্তু এখানে ছিল একটা বড় সমস্যা। রাকিব বুঝতে পারলো 12 বছর পর যে 1.5 কোটি টাকা সে পাচ্ছে সেই টাকার ভ্যালু তখন অনেক কমে যাবে, কারণ টাকা তো সময়ের সঙ্গে দাম হারায়। এইটাকেই বলে ইনফ্লেশন। সে হিসেব করে দেখলো ইনফ্লেশনের পর 1.5 কোটি টাকার ভ্যালু দাঁড়াবে মাত্র 1 কোটি। তখন সে বুঝে গেল 1 কোটি টাকা রিটায়ারমেন্ট
রিটায়ারমেন্টের জন্য যথেষ্ট নয়, তাই সে শুরু থেকেই ঠিক করেছিল মাসে 50,000 টাকা ইনভেস্ট করবে। আর সত্যি বলতে কি, রুল অফ 732 ঠিকঠাক কাজ করেছে তার জন্য। কম্পাউন্ডিং এর নিয়ম মানলে তার টার্গেট 1 কোটি টাকা 12 বছরের মধ্যে পূরণ হয়ে যাবে। 3 জন বন্ধুর মধ্যে যদি দেখি তাহলে রাকিব বাকিদের চেয়ে অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, সুরাজও রিয়েল এস্টেটের মাধ্যমে কম্পাউন্ডিং এর শক্তি অনুভব করেছে এবং 36 বছর বয়সে সে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখো, রিয়েল এস্টেটে প্রচুর ক্যাপিটাল একসাথে দরকার হয়, যা সঠিক সময়ে সুরাজের বাবার সাহায্যে জোগাড় হয়েছিল। রাকিবের টেকনিক আর মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার অ্যাপ্রোচ সবচেয়ে বেশি বাস্তবসম্মত এবং প্র্যাকটিক্যাল ছিল, যা রাহুল কখনো বুঝতে চায়নি। 36 বছর বয়সে সুরাজ তো রিটায়ার করেই ফেলেছে, আর রাকিবও মাত্র 4 বছরের মধ্যে রিটায়ার হবে। কিন্তু রাহুল, তাকে আরো 20 বছর চাকরি করে যেতে হবে, কারণ তার হাউস লোনের EMI দিতে হবে, ছেলেকে দামি স্কুলে ভর্তি করিয়েছে তার ফি দিতে হবে, আর শুরু থেকেই বানানো বিলাসবহুল লাইফস্টাইলও বজায় রাখতে হবে, যেখানে আরামসে প্রতি মাসে 1 থেকে 2 লাখ টাকা খরচ হবেই। এটাই আসল পার্থক্য ধনী মাইন্ডসেট আর মিডল ক্লাস মাইন্ডসেট এর মধ্যে। মিডল ক্লাস মানসিকতার মানুষ পয়সা হাতে আসলেই সেটা খরচ করার প্ল্যান করে বসে, অন্যদিকে একজন রিচ মাইন্ডসেটের মানুষ ভাবে আর কত সোর্স থেকে ইনকাম বাড়ানো যায়, কিভাবে শীঘ্রই রিটায়ার হওয়া যায়। মিডল ক্লাস মানুষের হাতে থাকে লোন আর EMI এর শক্তি, যা শেষমেশ তাদের ভেঙে ফেলে, আর ধনীরা ধরে রাখে কম্পাউন্ডিং এর শক্তি, যা তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেয়। আর সবশেষে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।